যাতে নাকি ডক্টর ইউনূস ডাইনে বামে কোন দিকে ঘুরতে না পারে, এই জন্য তাদের মহাসচিবকে সঙ্গে পাঠিয়ে দিছে যে থাকো, এবং ওনাকে ফেব্রুয়ারিতে কিন্তু ইলেকশন লড়তে না পারে। তারপরেও মানুষ বিশ্বাস করে না কেন? আচ্ছা, এই যে মানে সফর, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তিনি গেলেন, সেখানে আসছে একটু পর, সেখানে 3টি দলের প্রথমে একজন ছিল 2 দল থেকে এবং বিএনপি থেকে 2 জন ছিলেন, তারপর আবার সেখান থেকে সংখ্যা বাড়িয়ে ঠিক সমতা আমরা দেখলাম 2 জন। কিন্তু আসলে কি সমতা থাকলো কিনা, বৈষম্য সেখানে আসলেই দূর হলো কিনা, সেই প্রশ্নগুলো সামনে আসবে। আমি আপনার কাছে এটার মন্তব্য জানবো, কিন্তু তার আগে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে নির্বাচন যাতে ফেব্রুয়ারি থেকে সরে না যায় সেটা নিশ্চিত করার জন্যই গেছে সেখানে বিএনপি থেকে। আমি সাখাওয়াত হোসেন শান্তির কাছে শুনি যে ঠিক কেন আসলে বিএনপি থেকে গেছেন 2 জন এই সফরে প্রধান উপদেষ্টার সাথে, আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে 2 জন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। না, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নাই। এখন বিএনপি তাদের মহাসচিবকে পাঠিয়েছে না প্রধান উপদেষ্টা তিনি এদেরকে অনুরোধ করে নিয়ে গেছেন, এটা তো প্রথম প্রশ্ন। তবে যাওয়াটা একদিক থেকে ভালো হয়েছে এই জন্য যে একটা নির্বাচন সামনে, এই অবস্থায় জামায়াত ইসলাম শেখ হাসিনার যে ফ্যাসিবাদের দোসর এইরকম একটি ইসলামপন্থী দলকে নিয়ে যুগপৎ আন্দোলনে মাঠে নেমেছে পিআর সিস্টেমের জন্য, জুলাই সনদ নিয়ে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ। মূলত এই 3টাই দাবি, বাকিগুলা সব তো কমন কথা, সবাই বলে। সেই অবস্থায় দেশে এই যে নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তাটা চাউর হয়ে যাচ্ছে, জামায়াত এবং বিএনপির একটা দূরত্বটা বাড়ছে এবং সাংঘর্ষিক হয়ে ওঠে কিনা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে, এরকম আশঙ্কা অনেকে করছে। সেই অবস্থায় যদি এই 2 দলের নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে সফরসঙ্গী হন, কিছু কথা তো হবে ওইখানে, নিশ্চয়ই হবে। রাজনীতিবিদরা যেখানেই যাক, বাকি সবকিছু আলাপের মধ্যে দিয়ে একটু রাজনৈতিক কথা তো হবে, কিছু কথা যেন হয় সেই ব্যবস্থা করার জন্য, এবং সেটাও জানি না সেই ব্যবস্থা করার জন্যই আয়োজন হতে পারে, অথবা এই আয়োজনের সুযোগে কিছু কথা হবে, সেটাও হতে পারে। কিন্তু যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী এই সময় গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে একটা সমঝোতা থাকার দরকার দেশের প্রশ্নে, গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে, সেই ক্ষেত্রে এদের মধ্যে যদি ডায়ালগ না হয়, দেখাদেখি না হয়, আলাপ না হয়, সেটাও তো ভালো না। সেই ক্ষেত্রে যদি এটাকে তারা সুযোগ হিসেবেও গ্রহণ করেন পজিটিভলি, যেহেতু একসঙ্গে গিয়েছি, একসঙ্গে তো নাস্তা করতে বসতে হবে, একসঙ্গে একটু গল্প করতে হবে, কথা বলতে হবে, এবং সেখানে যেহেতু প্রধান উপদেষ্টাও সঙ্গে আছেন, তাকে অভিভাবক মেনে এই মুহূর্তে তো নির্বাচনটা পরিচালনা যদি এই সরকারের অধীনে হয়, সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই নির্বাচনের প্রধান অভিভাবক। তো সেই ক্ষেত্রে এটা মন্দ কিছু আমি দেখি না, বরং এটা পজিটিভলি নেওয়া ভালো। আরেকটা পজিটিভ দিক হচ্ছে, অলরেডি ইউএসএতে আওয়ামী লীগ এই সফরকে কেন্দ্র করে মিছিল মিটিং শুরু করে দিয়েছে। সেখানে কিন্তু এই বিএনপি মহাসচিব সঙ্গে থাকাতে ওইখানে বিএনপিও কিন্তু পাল্টা সমাবেশ নিয়ে নেমেছিল, আজকেই নেমেছে। সুতরাং সামনে এটাও এইটাকেও অ্যাক্টিভ করে রাখা হলো যে প্রধান উপদেষ্টা এখানে গেলে বা মাহফুজ যাওয়ার পরে যেইভাবে যে হেনস্থার শিকার হয়েছে, সেইখানে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট গ্রুপ তাদেরকে রেজিস্ট করবার জন্য একটা গ্রুপ কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে বিএনপি মহাসচিব যাওয়ার ফলে। এটা না হলে এইভাবে দাঁড়াতো কিনা সেটাও একটা বিষয় আছে। কারণ হচ্ছে প্রধান উপদেষ্টার জন্য একা বিএনপি দাঁড়িয়ে তারা আবার পক্ষপাতের অভিযোগ নিতে হবে, প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ হতে হবে যে বিএনপি ওনাকে রক্ষা করছে, উনি বিএনপিকে জিতিয়ে দিবেন। সুতরাং এইভাবে এটা নানান দিক ইকুয়েশন মিলিয়ে আমার মনে হয় এটা একটা ওয়াইজ ডিসিশন হয়েছে। সমঝোতা, সহমর্মিতা, একমত হয়ে নির্বাচন পর্যন্ত যাওয়া, এই বিষয়টা তার না কি বিষয়ে আলোচনা হতে পারে সেটা একটা স্পেকুলেশন, আমরা একটু কথা বলতে পারি। জুনায়েদ সাকি, আপনার কাছে আসি। আপনি একটু প্রথমে এই প্রশ্নটা করি যে অনিশ্চয়তা যেভাবে আমরা যেটা আলোচনা করছি সেটা কিন্তু কাটছে না, মানুষের মধ্যে রয়ে গেছে। আপনার কি মনে হয় যে আসলে কিভাবে এই অনিশ্চয়তা কাটবে, এবং এটার সাথে কি আমরা এই যে সফরে 3টি দলের প্রতিনিধিকে নিয়ে প্রধান উপদেষ্টা যাওয়া কোনো সংযোগ আমরা দেখতে পারি? আপনার মনে হয় যে এখানে প্রধান উপদেষ্টা আসলে চাইছেন তাদের সাথে কথা বলতে, এবং বলতে চাইলে সেটা আসলে কিভাবে সম্ভব হতে পারে? ধন্যবাদ।
আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্তর কথা দিয়ে শুরু করি। মানে ওইটা একটা বড় কারণ, যেহেতু বিদেশে ধরেন নিরাপত্তা ব্যবস্থা একটা ভিন্ন রকম, ফলে সেখানকার বাস্তবতা অনুযায়ী সেখানকার আইন কানুন অনুযায়ী বিক্ষোভ টিক্ষোভ করা যায় এবং অনেক ধরনের ঘটনা ঘটিয়ে ফেলা যায়। সেটা তো আমরা উপদেষ্টা মাহফুজ আলমের ক্ষেত্রে দেখলাম। তো সেই জায়গা থেকে সরকারের একটা জায়গা তো আছেই, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন সেখানে, যদিও তার নিরাপত্তা ব্যবস্থা অনেক স্ট্রং, তারপরও সেইখানে রাজনৈতিক দলগুলোর সমর্থনে যেহেতু এই সরকার গঠিত হয়েছে, সরকার তো নিজে কোনো দল না, ফলে তাদের যারা সমর্থনকারী তাদের প্রতিনিধিত্বমূলক একটা জায়গায় নিয়ে যাওয়া এবং সেটার খুব অনিবার্য অনুষঙ্গ আকারে বিএনপি কিংবা আরও যে দু দল গিয়েছে তাদের সমর্থকরাও সেখানে থাকবে, সুতরাং সেটার একটা ব্যালেন্স তৈরি হবে। তবে মূল বিষয় এটাই আমাদের কাছে মনে হয়, যদি আমরা ইতিবাচকভাবে দেখতে চাই, যে তারা যাদের সমর্থনে গঠিত হয়েছেন তাদেরকে নিয়ে যেতে চেয়েছেন। সেই ক্ষেত্রে বরং একটা মানে কিছুটা বৈষম্য করা হয়েছে বলে অন্য রাজনৈতিক দলগুলো মনে করে। আমি তাদের ভয়েসটা হয়তো মানে এখানে তুললাম আর কি, যে এটা আরও প্রতিনিধিত্বমূলক হতে পারত। সেটা অনেক রাজনৈতিক দল যারা এই অভ্যুত্থানে ছিল ঐকমত্য, আমাদের দলের পক্ষ থেকে আমরা এগুলো, এই যে সরকার যেমন একটা পক্ষপাতমূলক আচরণ করে, সেটা আমরা দুই একবার বলেছিও যে পক্ষপাতমূলক আচরণ করেন না, তাহলে আপনাদের রেপুটেশন, আপনাদের ব্যাপারে আস্থার জায়গা এগুলো ক্ষুণ্ণ হয়। কিন্তু আমাদের মনোযোগের জায়গা একটু ভিন্ন জায়গায় আর কি। হ্যাঁ, আমরা দেশের মানে একটা গণতান্ত্রিক উত্তরণ নিয়ে অনেক বেশি আমরা আগ্রহী, সেইটা যাতে ক্ষুণ্ণ না হয় সেই দিকে আমাদের মনোযোগটা বেশি। এতে আমাদের দলের কতটা ফোকাস পেলাম, কতটা সামনে আসলাম, কতটা গুরুত্ব পেলাম, এই জায়গাগুলোকে আমরা খুব বেশি মানে জরুরি মনে করি না। এই ধরনের মানে এই রাজনীতির দৌড়টা খুব ইতিবাচকভাবে আমরা দেখি না। ফলে আমরা আমাদের আচরণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী করি। এখানে যে জায়গাটাতে আমরা গুরুত্ব দিতে চাই, যে যেমন ধরুন গুজব আছে ব্যাপকভাবে, তো গুজব তো অনেক সময় সত্যের ইশারা হয়। তো এখন বাস্তবে কি নির্বাচন আসলে নিয়ে অনিশ্চয়তা আছে? অনিশ্চয়তার এই গুজবটা ভিত্তি পাচ্ছে কিংবা কিছুটা মানে কিছুটা বলেন যে মানুষ গ্রহণ করছে, এমনকি যারা রাজনীতির সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত, এমনকি নীতি নির্ধারক মহলে আছে, তারাও মানে একেবারে উড়িয়ে দিতে পারছেন না। তার কতগুলো ভিত্তি আছে কিন্তু। যেমন ধরুন কোনো দল বলছে আমরা পিয়ার না হলে ইলেকশনে যাব না, কেউ কেউ আবার বলছেন ইলেকশন হতে দেব না। তখন তো অনিবার্যভাবেই নির্বাচন নিয়ে যে আন্দোলনকারী দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত একটা পূর্ণ ঐকমত্য হয়নি, সেটা প্রকাশ পায়। এইটা যখন আমরা বলেছি তখন অবশ্য যাদের দিক থেকে এই আওয়াজগুলো তোলা হয়েছিল, খুব অফিসিয়ালি না হলেও বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন, তারা অবশ্য স্পষ্ট করেছেন যে না, আমরা মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই, তবে এই যে শর্ত দিচ্ছেন, তো শর্তগুলো থাকলেই আবার তখন মনে হয় যে শর্তের মীমাংসা যদি না হয় তাহলে কি ইলেকশন হবে, এই প্রশ্নটা তখন থেকে যায়। এবং সেই ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলো আছে, যেমন ধরুন দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে জুলাই সনদ যেটা হয়েছে তার বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা থাকার প্রশ্ন, আরেকটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়িত হলেও তার যে টেকসই জায়গা, অর্থাৎ এটা ভবিষ্যতে আদালত কর্তৃক চ্যালেঞ্জ হবে কিনা, এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সাথে একটা মানে গুরুত্বপূর্ণ আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে যে এই সনদের যে একটা তো হচ্ছে পূর্ণ ঐকমত্যের দিক, যেগুলো সর্বসম্মত হয়েছে, আরেকটা হচ্ছে নোট অফ ডিসেন্টের দিক, যেগুলোতে আপত্তি আছে কিংবা ভিন্ন মত আছে। ভিন্ন মতের মীমাংসা কিভাবে হবে? ঐকমত্যের জায়গা না হয় সবাই আমরা যারাই যাচ্ছে, রাজনৈতিক অঙ্গীকার আছে, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক হবে, এমনকি আইনি বাধ্যবাধকতা থাকলেও সেটা হবে। কিন্তু ভিন্নমত যেটাতে আছে সেটাতে তো আপনি আইনি বাধ্যবাধকতা দিতে পারেন না, কারণ ভিন্নমতের তো মীমাংসা হতে হবে।
আমরা যেটা বলেছি যে পদ্ধতিগতভাবে ভিন্ন মতের মীমাংসা হবে নির্বাচনে, জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র, জনগণ ঠিক করবেন কোনটা আসলে কাদেরকে তারা বিজয়ী করছেন, কাদের মতকে তারা গ্রহণ করছেন, সেই অনুযায়ী বাস্তবায়িত হবে। আরেকটা পথ নিতে পারেন যে না, জনগণ যদি শক্তি প্রয়োগের মধ্য দিয়ে করে অভ্যুত্থান, তার মানে শক্তি পরীক্ষার মধ্য দিয়ে কি আসলে আমরা এটা চাইছি? যারা আন্দোলনে নেমে পড়েছেন তারা যদি মনে করেন যে শক্তি পরীক্ষার মধ্য দিয়ে, আমি শেষ করি এই জায়গাটা আমরা একটু জাস্ট অ্যাড করে রাখি যে আন্দোলন একই বিষয় নিয়ে আন্দোলন এবং সংলাপ সেই বিষয়টাও সাংঘর্ষিক হয়ে যায় কিনা এটা একটু আপনি বলেন। না, আন্দোলন এবং আলোচনা এটা খুব বেশি সাংঘর্ষিক হয় না। আপনি যদি আন্দোলন জনমত তৈরি করতে পারেন আপনার পক্ষে, সেটা তো একটা করার গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু আপনি যদি মনে করেন না আপনার আন্দোলনের লক্ষ্য হচ্ছে যে এই আন্দোলনের মধ্য দিয়ে শক্তি প্রয়োগের মধ্য দিয়ে আপনি আসলে আপনার দাবি প্রতিষ্ঠা করবেন, সেই ক্ষেত্রে আপনি যে লাইন অফ অ্যাকশনে যাচ্ছেন সেটা কিন্তু তার বিপরীত তখন তৈরি হবে। মানে যারা আবার তাদের দাবি, অন্য দল অন্য দাবি নিয়ে নামবে এবং তখন একটা অনিবার্য সংঘাতের পথ তৈরি হতে পারে। কাজে সেই জায়গাটা সম্পর্কে, মানে সেই পথটা দেশকে কোন জায়গায় নিতে পারে, কি ধরনের বিপদ তৈরি হতে পারে সেটা আমরা জানি। পতিত ফ্যাসিস্টরা আছে, তাদের দেশি বিদেশি মিত্ররা আছে, নানা ধরনের স্যাবোটাজ প্ল্যান আছে। কাজেই আন্দোলনকারী শক্তিসমূহের প্রত্যেকেরই চিন্তা করা দরকার যে এই শক্তি প্রয়োগের মধ্য দিয়ে যদি আমরা দাবি আদায় করতে যাই তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। তাহলে শান্তিপূর্ণ উত্তরণের পথ হচ্ছে নির্বাচন। সেক্ষেত্রে কনসেনসাস আর ভিন্ন মতের মীমাংসা জনগণের কাছে, এই দুই জায়গা আমাদের গ্রহণ করতে হবে পদ্ধতি হিসেবে। আর বাকি যে দুটো কথা বললাম যে আইনি বাধ্যবাধকতা এবং টেকসই হওয়া, এই প্রশ্নটা নিয়ে আমরা ওই অনৈক্যের মধ্যে আছি, এখনো ঐক্য তৈরি হয়নি। যতগুলো প্রস্তাব এসছে, আমি এক লাইন শেষ করি, যতগুলো প্রস্তাব এসছে সেটা নিয়ে ঐকমত্য কমিশনে যেহেতু অনৈক্য এখনো সমাধান হয়নি, আমরা তখন 1 মাস মানে সময় বর্ধিত করেছি, 1 মাস সময় ইতিমধ্যে বর্ধিত করা হয়েছে। আমাদের দিক থেকে আমরা উদ্যোগ নিয়ে আলোচনা করছি সবার সাথে। আমরা আশা করি অন্যরাও উদ্যোগ নিয়ে আলোচনা করবেন যে এই রাজনৈতিক দলগুলো যারা আলোচনায় আছেন তারা পরস্পর আলোচনা করে ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাবে। ওকে, আসবো আবার আপনার কাছে। ধন্যবাদ মাসুদ কামাল। আমি আপনার কাছে আসি, আপনি যেটা বললেন যে প্রধান উপদেষ্টা এই যে অনাস্থা যেটা আপনার ভাষায় যে অর্জন করেছেন যেমনটি বললেন, এখন আমরা অনেককেই বলতে শুনছি যে এই 3 দলের 2 জন করে প্রতিনিধি যারা গেছেন, এমন হতে পারে প্রধান উপদেষ্টা তাদের সাথে হয়তো আলোচনা করবেন এই অনিশ্চয়তা থেকে একটা পথ খুঁজে বের করার জন্য যাতে নির্বাচনটা হতে পারে। আপনি কি মনে করেন যেটা আসলে কতটুকু সম্ভব? কারণ আমরা পাশাপাশি এমনটাও শুনছি যেখানে আসন ভাগাভাগিরও একটা বিষয় ছিল, যেটা আসলে ভাগাভাগি এগুলো শুনতে আমার কাছে খুব অশ্লীল মনে হয়। সহজ কথা, নির্বাচনটা করবে জনগণ। জনগণকে রায় দেবে তার জন্য আপনি ডিপেন্ড করবেন। আপনি জনগণকে বাইরে রেখে বাইপাস করে আপনারা নিজেরা আসন ভাগাভাগি করবেন যে কেকের কোন টুকরাটা আমি নিব, কোনটা তুমি নেবে। এটা কি পিজা খাচ্ছে দেখে রে ভাই? জনগণকে অনার করতে হবে। জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ কারে করে আসন দেয় দেখেন, পরে নিয়ে আসন নিয়ে আলোচনা করেন। আগে আপনি ভাগাভাগি করে নেবেন, আমার সামনে বলে দেবেন তুমি এর বাইরে যাইতে পারবে না, তুমি আমার ভোট দাও, নাহলে আমার না দিলে আমার খালাতো বাইরে ভোট দাও, নাহলে আমার মামাতো বাইরে ভোট দাও। এটা কি রে ভাই? এটা হওয়া উচিত না প্রথমত। আর 2 নম্বর হলো ডক্টর ইউনূস যে কাজটা করেছেন, উনি আসলে আমি মনে করি একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যে নৈতিক অবস্থানটা থাকা দরকার এটা উনি হারিয়েছেন, অলরেডি উনি হারাইছেন। উনি কোন বিবেচনায় এনসিপির 2 জন লোককে নিয়ে গেলেন এটা আবার বুঝান, যে দলে কোনো নিবন্ধন হয় নাই। এই দলটাকে বাংলাদেশের 3য় শক্তিশালী দল। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, এই দল, এই এনসিপি বাংলাদেশের এই যে আপনার একটা দল আছে না হাত পাকা মার্কা, জাতীয় ইসলামী আন্দোলন, ওদের অর্ধেক ভোট পাবে না। আপনি আজকে লেগে রাখেন, পরে আমার দেখা বলেন আপনার পরে ইলেকশনে পরে। তাহলে এই দল থেকে 2 জনকে নিতে হবে কেন? কেন নিতে হবে? কারণ আপনার দল এটা। তো এই ভদ্রলোক যদি নিজে একটা দল থাকেন, তো উনি কিভাবে একটা নিরপেক্ষ ইলেকশন পরিচালনা করবে? ওরা তো সে নৈতিক অধিকারই নাই। ওনার মধ্যে যদি মিনিমাম সেন্স থাকে, ওনার উচিত হবে এই নির্বাচনের পরিচালনার সময় ওনার এখান থেকে সরে যাওয়া। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপি সহ অন্যান্য সকল দল গত 15 বছর আন্দোলন করছে একটা ইস্যুতে, যে তারা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায়। আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মূল ক্যারেক্টারটা কি? মূল ক্যারেক্টার হলো নির্বাচনের সময় দেশে এমন একটা সরকার থাকবে যে সরকারের কোনো দল নির্বাচনে অংশ নেবে না, যে সরকার নির্বাচনে অংশগ্রহণকারী কোনো দলের প্রতি কোনো ধরনের পক্ষপাত দেখাবে না। তো ডক্টর ইউনূস কি সেই অবস্থান আছে? যদি এনসিপি নির্বাচনে অংশ নেয় তাহলে এনসিপি ডক্টর ইউনূসের পক্ষপাত না?
পক্ষপাত প্রাপ্ত দল না, সবসময় তাই। সেই নির্বাচন কিভাবে পরিচালনা করবে? আর সেই নির্বাচনকে নির্দলীয় তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় একটা সরকার হিসেবে, নিরপেক্ষ সরকার হিসেবে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মানবেই বা কেন? বিএনপি মানবে, কারণ বিএনপি দল তো ক্ষমতায় যাওয়ার দেয় কথা। বিএনপির মূল লক্ষ্য ভাই ক্ষমতায় যাবো আমি, যে কোনো উপায় হোক, তোমরা যে যা বলো আমি কিচ্ছু মাইন্ড করবো না, আমি খালি ক্ষমতায় যাইতে পারলে হয়। আর নীতি নৈতিকতা দরকার নাই, এক ক্ষমতায় যাই, তারপর ঠিক করবো। এই হলো বিএনপির মূল লক্ষ্য। তো তারা কিছুই বলতেছে না, দেখতেছে, তাদেরও খারাপ লাগতেছে। এটা আমি বুঝি, তারা বুঝে না, তাদেরকে সেন্স আছে, চোখ মুখ বন্ধ করে বসে আছে যে এই লোক একটা ইলেকশন দিব, এই ইলেকশন আপনি মনে করছেন বিএনপি ক্ষমতায় গিয়ে ঠিক করবে? কি কি ঠিক করবে? কিছু ঠিক করবে না, ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাওয়ার পর তারপর তারা বলবে মূল লক্ষ্য ক্ষমতায় যাওয়া। এবং তারা বুঝে নিছে যে ইলেকশন খেলে কোনো মতো দেওয়া রে ভাই, যে ইচ্ছা সেই দাও, দিলেই তো আমি ক্ষমতা। আচ্ছা, এই যে বিষয়টা আপনি যেটা বললেন, এটা নিয়ে কিন্তু এখন সম্প্রতি যে আলোচনা হচ্ছে, বিশেষ করে জাকসু হওয়ার পরে অনেকেই একটু অন্যরকম বলছেন যে আগে তো জামাত কখনো ক্ষমতায় যাওয়ার কথা ভাবিনি, এখন জামাত নেতারা নিজেরাই বলছেন বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। এনসিপি থেকে তো দু একজন বলেছে যে বিএনপি 50-100টা আসন পাবে। আমার যে অভিজ্ঞতা বলে এগুলি কোন রকম বাস্তব ভিত্তি নেই। এই ক্ষেত্রে সবচেয়ে লজিক্যাল যুক্তি রেখে জানেন, সবচেয়ে লজিক্যাল বক্তব্যটা এটা আমরা শুনছি অনেক সময়, যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা সারা দেশে ছড়াই ছিটে আসে। এদের তো সোর্স তো ওখান থেকে আসছে, কেউ পঞ্চগড় থেকে আসছে, কেউ টাঙ্গাইল থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। এরা যায় যার যার এলাকায় বাবা আমাকে বুঝাবে যে দেখো আমরা এটা করছি, এটাই সবচেয়ে ভালো, অমুক তমুক, এইগুলো লোকের তার থেকে একটা ব্যাখ্যা। বাট এই ব্যাখ্যা প্র্যাকটিক্যালি একদম মানে অকার্যকর এই কারণে, এখানে ঢাকা ইউনিভার্সিটিতে সে ক্লাসে ফার্স্ট বয় না সেকেন্ড বয়, এটা তার বাপ্পার কাছে কোনো ম্যাটারই করে না। যে বাপ তার প্রতি মাসে টাকাটা পাঠায়, টাকা যে পাঠায়, সে হলো ডিসিশন মেকার। এটা হলো সহজ হিসাব ভাই। ওর বাপ কৃষক হইতে পারে, কিন্তু তার ফ্যামিলির সিদ্ধান্ত সেই নেয়, ও নেয় না। ওরে কিছু কইতে গেলে এক ধমক দেয়, বাসায় রাখবো, তুই চুপ থাক, তুই কি বুঝস, পোলাপান মানুষ, তুই কি বুঝস। এর প্রভাব ওখানে যাবে না, এইটা ওনারা বলে এক ধরনের মনের মধ্যে শান্তি পাচ্ছে। ভাই অনেক জেলা আছে যেখানে জামাতের কোনো সঙ্গে, আমি বলি আমার বৃহত্তর ময়মনসিংহ, জামাতকে জিজ্ঞাসা করতে বৃহত্তর তাদের কি অবস্থান, কোনো অবস্থানই নেই। কিন্তু বলে লাভ আছে ভাই, হয়তো হ্যাঁ 6 মাস পরে কি করবো আমি যাই না। আমি আজকে কথা আপনাকে বলি, ময়মনসিংহ তাদের কোনো অবস্থানই নেই। এক উত্তরবঙ্গ, সাতক্ষীরা, ওই এলাকায় দেওয়া হবো ভাই? এগুলো শুনেন, একদিনে হয়ে যায় না চেঞ্জ, এটা সময় লাগে। বিএনপির, হ্যাঁ বলবেন বিএনপির কোনো ওরকম, তাদের ওরকম প্ল্যান, কোনো নাই, পদ্ধতি নাই, হ্যান নাই, তেন নাই, এগুলো আপনি বলতে পারেন। আচ্ছা, পিআরের দাবি নিয়ে আমরা একটু কথা বলি। আমরা তো বলছি যে আলোচনা হতে পারে, কিন্তু যে দাবিগুলো সামনে আসছে তার মধ্যে পিআর, শেখ হাসিনা পতনের কথা আমরা এর আগে শুনেছি, কিন্তু পিআর প্রসঙ্গ কিন্তু গত 15 বছরে আমরা কারো কাছ থেকে শুনিনি যে পিআর আমরা ইলেকশন চাই। কিন্তু এবার আমরা দেখলাম যে পিআরের ক্ষেত্রে বহু মানুষ জানেই না। একটা জরিপের কথা যদি আমি উল্লেখ করি, সেখানে খুব সম্ভবত 56% বেশি মানুষ জানেই না যে পিআর আসলে কি। সো এই বিষয়টা আমি একটু জানতে চাইছি, যেখানে মানুষ জানেই না যে পিআর পদ্ধতিটা কি। এর আগে আপনি জানেন যে লন্ডনে ব্রেক্সিটের ক্ষেত্রে গণভোট নেওয়া হয়েছিল, মানুষজন তখন তো অনলাইনে সার্চ করে জেনেছে হোয়াট ইজ ব্রেক্সিট, রাইট? এখন তো অনেক মানুষ গ্রামে তো তাদের অনলাইনও নেই যে তার পিআর সম্পর্কে সার্চ করে জানবে। তারপরও পিআরের দাবিটা এখানে আছে। আবার আমরা এমনও শুনতে পাই যে ভারতেরও আগ্রহ আছে এখানে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আপনি কি মনে করেন যে এটা আসলে মানে এই দাবিটা সামনে আসছে কি শুধু নির্বাচন পেছানোর জন্য, নাকি নিজেরা ক্ষমতায় যাওয়ার একটা কৌশল? না, এটা বিভিন্ন কারণে আসছে। দেন পিআরের দাবিটা তুলতেছে কি? পিআরের দাবিটা তুলতেছে বিএনপি ছাড়া অন্য দলগুলো, যে দলগুলো নর্মালি হয়তো খুব একটা আসন পাওয়ার সম্ভাবনা নাই। পিআর হলে পরে 1-2টা আসন, 4-5টা আসন তারা হয়তো পাবে। মূল কারণ কিন্তু এটাই। এখন পিআরটা কিন্তু আমার কাছে মনে হয় মোর ডেমোক্রেটিক, আমি নিজে মনে করি, পার্সোনালি আমি মনে করি এটা অধিকতর গণতান্ত্রিক আমার কাছে মনে হয়। কিন্তু আমি আবার এটাও মনে করি যে বাংলাদেশের এখন যে বাস্তবতা, এই বাস্তবতায় এবারের নির্বাচনটা পিআরের মাধ্যমে করা মানে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এটা সময় লাগবে, মানুষকে আপনি এই ব্যাপারে শিখান, মানুষকে বোঝান। এরা যে আন্দোলন করতেছে, মানে আপনার জামাতে ইসলামী আন্দোলন, যারা আন্দোলন করেছে, আমি এই আন্দোলনটাকে পিআর নেতাদের যে বক্তব্যটা মাঠে যাওয়া, এটাকে আমি সাপোর্ট করি। এটা একদিক দিয়ে ভালো, কারণ মানুষের কাছে নতুন একটা শব্দ পরিচিত হচ্ছে। খারাপ কি?
মানুষ জানলো যে পিয়ার বলতে একটা কিছু আছে, তো কোনো সমস্যা নাই, এটা নিয়ে আলোচনা হচ্ছে থাক। জামাতে ইসলাম লিফলেট বের করুক, বুকলেট বের করুক, বোরকে মানুষকে দেখ, কেউ পড়বে কেউ পড়বে না, কিন্তু পিয়ার সম্পর্কে মানুষ জানবে, কোনো সমস্যা নাই। কিন্তু এইবার আপনি জাতীয় নির্বাচন পিয়ারের মাধ্যমে করবেন ভাই, এটা আত্মঘাতী। এটা করা মানে এখন যারা দাবি তুলতেছে এরা কিন্তু কেউ বলে নাই যে পিয়ার না হলে ইলেকশন করবো না। কেউ বলছে? কেউ বলে নাই। ইলেকশন করবে, পিয়ারের দাবিটা জারি থাকবে। এখন তো বলা হচ্ছে পিয়ার না হলে নির্বাচনে যাব না। আচ্ছা, আসবো আমি আপনার কাছে। সাখাওয়াত হোসেন শান্ত, আমি একটু জানতে চাই যে হেফাজতের এক অংশের সাথে বিএনপির এক ধরনের সমঝোতা হচ্ছে, এরকমটা একটু আমরা জানতে পাচ্ছি। আসলে এটা কি, মানে ইসলামী জোটগুলো তাদের ভোট বাক্স এক করতে চাইছে, সেটাকে ঠেকানোর জন্যই কি তাদের সাথে যাওয়া, নাকি আসলে কোনো আদর্শিক জায়গা আছে? এইটা নির্বাচনী ইকুয়েশনের বিষয়। তার আগে বরং আমি ওই মাসুদ কামাল ভাই পিয়ারের পক্ষের মানুষ, সবসময়ই এর আগেও অনেক অনুষ্ঠানে বসছি, মাসুদ কামাল ভাই পিয়ারের পক্ষে বলেন, কিন্তু এবারই হোক বা জামাতের এই অবস্থান যে শর্ত সাপেক্ষ এটা সমালোচনা করেন, কিন্তু পিয়ারের পক্ষে। পিয়ার নিয়ে মাসুদ কামাল ভাই নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছেন, আমি টুকটাক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। যেই দেশে জেনারেল পিপুলের মধ্যে ডেমোক্রেটিক ভ্যালু কম, যেই দেশে ধান্দাবাজের সংখ্যা বেশি, সেই দেশের জন্য পিয়ার উপযুক্ত না। পিয়ার কোনো ভালো ফলাফল দিতে পারে না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা বাংলাদেশের মতো যে আর্থসামাজিক প্রেক্ষাপটের। তার অতি সাম্প্রতিক উদাহরণ হচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা। নেপাল এবং শ্রীলঙ্কায় কিন্তু পিয়ার পদ্ধতি আছে, এবং শ্রীলঙ্কায় তো অনেক বছর ধরে 1978 সনে পিয়ার পদ্ধতি পাস হয়েছে, 79 নির্বাচনে প্রথম পিয়ার প্রয়োগ হয়। এবং নেপালের শ্রীলঙ্কার পিয়ারটা কিন্তু তুলনামূলকভাবে একটু অন্যরকম, ডিস্ট্রিক্ট বেস পিয়ার। একটা জেলার মধ্যে অন্তত সেখানে নেতাদের চিনে মানুষ, যে সরাসরি নেতার নামে না দিলেও এই জেলার ধরেন 10টা আসন, 10টা আসনের মধ্যে কারা কারা ক্যান্ডিডেট কোন দলের সেটা বুঝে কোন দলকে আমি দিব সেটা। আবার ওই যে প্রেফারেন্স ভোটে গিয়ে আবার এর মধ্যে নেতাদের নামও 3টা ভোট দিতে হয়, যে কোন যারা হাইয়েস্ট ভোট তাদের মধ্য থেকে এমপি নিতে হবে। ফলে ওদেরটা তুলনামূলক ভালো পদ্ধতি। তারপরও শ্রীলঙ্কা দুর্নীতি, স্বজনপ্রীতি, ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা, এইসব নানান অভিযোগ থেকে মুক্ত হতে পারে না, এই গণঅভ্যুত্থানের মধ্যে পড়েছে। নেপালও তাই পড়েছে। এখন পিয়ারের যে সুবিধাজনক উদাহরণ ইউরোপে আসছে, সেইগুলোর সঙ্গে তো আমাদের ডেমোক্রেটিক অবস্থান, আর্থসামাজিক অবস্থান, আমাদের জনগণের যে শিক্ষার অবস্থান কোনো কিছু তুলনাযোগ্য না। সুতরাং পিয়ার এই দেশে হলে বিভিন্নভাবে আরও নমিনেশন বাণিজ্য কম হবে বলে বলছে না, জামাতের নেতা বললো সেদিন রংপুরে, নমিনেশন বাণিজ্য সংখ্যায় কম হবে, পরিমাণে অনেক বেড়ে যাবে। কারণ ওই 300-র মধ্যে জায়গা পেলে একটা দলের কত শতাংশ ভোট পেতে পারে এটা একটা ধারণা আছে। সুতরাং যে 20% ভোট পেতে পারে একটা দল, এই ধারণা থাকলে সে 60টা আসন পাবে। তাহলে প্রথম 60 জনের মধ্যে থাকার জন্য মরিয়া হয়ে বড় ব্যবসায়ী, বড় টাকাওয়ালা, বড় প্রভাবশালীরা এবং আত্মীয় তোষণ সেইভাবে ঢুকে পড়বে না। তার নিশ্চয়তা এদেশে আপনি কিভাবে দেন? আপনি এই রাজনৈতিক দলগুলোর প্রতি এত আস্থা যে এরা পিয়ার সিস্টেমে ওই যে তার যে নেতা সিলেকশন করবে এমপির জন্য যাদেরকে দেখাবে, সেটা এত সহিভাবে দিবে টাকা ছাড়া বা এত সহজে। সুতরাং ওই পর্যায়ে দলগুলি আসুক, দেশ আসুক। সেকেন্ড ইস্যু হচ্ছে গিয়া, আপনি পিয়ার পদ্ধতিতে একটা দল ধরেন বিএনপি 300 আসনে 300 ক্যান্ডিডেট ঘোষণা করলো, শরীয়তপুরে 1 আসনে আমার বাড়ি, ওইখানকার একজন সাধারণ জনগণ সে তো তার সবাই তো তার নিজের আসনের এমপিকেও সবাই একবার চেহারা দেখে না বা চিনতে পারে না। 300 আসনে এমপি হিসেবে কাদেরকে বিএনপি দিল, সে ভালো না খারাপ, তাহলে এই দলের মোটিভ কি, এটা কি করে বুঝবে? শুধু দলের নামে আর মার্কার নামে সে ভোট দিয়ে দিবে কাউকে না জেনে, যাচাই না করে। তারপর সেই দল জিতে আসবে এবং এইরকম টাকাওয়ালা, ব্যবসায়ী, ধান্দাবাজ, চান্দাবাজ তারা প্রায়োরিটি পেয়ে গেল। তখন কি করবেন আপনি? অন্তত দল যদি কোনোভাবে নমিনেশন বাণিজ্য করেও কাউকে নমিনেশন দেয়, তারপর দিয়েও তাকে তো জনগণের হাতে ছেড়ে দিতে হচ্ছে যে আমার একে আপনারা পছন্দ করে নির্বাচিত করে আনেন কিনা, সেই সুযোগটাও অন্তত তাদের হাতে থাকে। এই সব কেড়ে নিতে চান পিয়ার দিয়ে। সুতরাং পিয়ার নিয়ে যারা বলতে চান, প্রচারণা চালান, কথা বলেন, দেশের মানুষ যদি বুঝে শুনে একসময় সেই পর্যায়ে যায় গ্রহণ করুক। সুতরাং পিয়ারের পক্ষে কথা বলবার মতো আমাদের দেশের প্রেক্ষাপটে
আমি কোনো লজিক খুঁজে পাই নাই, সরি মাসুদ কামাল ভাই। মানে it's যদি okay. আপনার সঙ্গে প্রোগ্রামের পরও আমি দরকার হলে কথা বলবো, যদি আপনি লজিক দিয়ে আমাকে কনভিন্স করতে পারেন, আমি এরপর থেকে আপনার সঙ্গে পিয়ারের পক্ষে কনভিন্সিং কথা বলবো। আমি অনেক ভেবে চিন্তে আমি এটা নিয়ে আর্টিকেল লিখেছি, আমি কিছু পড়াশোনা করার চেষ্টা করেছি, পিয়ার নিয়ে আমি এরকম হোপফুল কোনো কিছুই আমি দেখি না। অথচ এইরকম একটা ইস্যু নিয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলনের মতো একটা ফ্যাসিবাদের পক্ষে সহযোগী যারা ওই নির্বাচন শেখ হাসিনার অধীনে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে বৈধতাই শুধু দেয় নাই, ওই চরমনাই পীর সাহেবের একটা ভিডিও এখন ভাইরাল হচ্ছে, আপনাদের চোখে পড়েছে কিনা, শেখ হাসিনা নাকি 6 বছর বয়স থেকে নামাজ পড়তো, নামাজের দাগ পড়ে গেছে কপালে। উনি জিজ্ঞেস করছেন যে আপনার কপালে তো নামাজের দাগ, বলছে 6 বছর বয়স থেকে পড়ি, মা নাকি ভাত দিত না নামাজ না পড়লে, এই জন্য 6 বছর বয়স থেকে অভ্যাস হয়েছে। এই বয়ান প্রচারকারী পীর, সেই পীর তাদেরকে ধর্মীয়ভাবে এবং ওই তাদের ফ্যাসিবাদের পক্ষে নির্বাচনে গিয়ে জায়েজ করা দল, তাদেরকে সঙ্গে নিতে তাদের বাদে না, তাদের এখন উল্টা হইলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ওইটা জাতীয় পার্টি এমনিতেই খুব নীতিগতভাবে খুব গ্রহণযোগ্য দল না, তারা জনগণকে যতটা প্রভাবিত করতে পারে তার থেকে এই ওয়াজ করা এবং ধর্মীয় পন্থী এরা কিন্তু সাধারণ মুসল্লিদের প্রভাবিত করতে পারে, তাদের নিয়ে জামাত এখানে যাচ্ছে। এইবার যে প্রশ্নটা আপনি করেছিলেন যে বিএনপি হেফাজতের সঙ্গে কেন যাচ্ছে, এটা সিম্পল এক কথায় বলি, এটা নির্বাচনী ইকুয়েশন। বিভিন্ন সময় ধরেন এই যে জামায়াত ইসলাম যে কারণে ফ্যাসিবাদের পক্ষে জেনেও এবং এই মওদুদি পন্থীদের যারা মুসলিম হিসেবেই মানতে চাইতো না, এইরকম শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে নিচ্ছে এবং একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে, ইটস এ প্রাইমারি স্টেজ ফর কোয়ালিশন। তারা একটা নির্বাচনী জোট করার এটা প্রথম পদক্ষেপ, যুগপৎ আন্দোলন দিয়ে নামা। তাহলে সেইখানে যদি এই ইসলামপন্থীরা বেশি সংখ্যায় এক হয়ে সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করে জামায়াত ইসলাম বা এই দিকে ভোট টানতে না পারে, সেই জন্য ইসলামপন্থীদের মধ্যে যারা একটু অরাজনৈতিকভাবে চিন্তা করে মানুষকে সদুপদেশ দিতে পারে, তাদের তো হেল্প সিক করতেই পারে যে কোনো রাজনৈতিক দল। আমার ধারণা বিএনপি সেই রকম ইকুয়েশন থেকে এদের সঙ্গে বসছে, আলোচনা। আমরা এই বিষয়ে কথা শুনবো, জুনায়েদ সাকির মন্তব্য শুনতে